জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষায় এবারের COP26 শেষ ভরসা বললেন বরিস জনসন। 10,000 কোটি ডলার অনুদানের অঙ্গীকার G20 নেতাদের। আফগানিস্তানে মৃত্যুর গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে তালেবান শীর্ষ নেতা আখুনজাদা স্বীকৃতি না দিলে বাড়বে সংকট, শক্তিশালী হবে IS, আশঙ্কা গোষ্ঠীটির। এবং দীর্ঘ 18 মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থাইল্যান্ড, থাকতে হবে টিকার সনদ, তালিকায় নেই বাংলাদেশ। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার অস্ট্রেলিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে শায়লা রহমান ইমা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে এবারের COP26 শেষ ভরসা। 26তম এই জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এমনটাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর WMO বলছে তীব্র তাপপ্রবাহ ও বন্যার মতো দুর্যোগের ঘটনাগুলোই সম্প্রতি আবহাওয়ার ক্ষেত্রে নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। প্রতিনিয়ত বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হওয়ায় জলবায়ুর পরিবর্তন আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে উল্লেখ করে বিশ্ববাসীকে তার লাল সতর্ক বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। গ্লাসগো ব্যর্থ হলে সবকিছুই ব্যর্থ হবে। স্কটিশ শহর গ্লাসগোতে জলবায়ু সম্মেলনকে ঘিরে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৈশ্বিক উষ্ণতা নিরসনের যাবতীয় প্রচেষ্টা যাতে ব্যর্থ না হয় সেজন্য বিশ্ব নেতাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির আহ্বানও জানান তিনি। COP26 from being a failure. আমরা যদি COP26 কে ব্যর্থ হওয়া থেকে ঠেকাতে চাই তাহলে পরিবর্তন দরকার। কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনতেই হবে। এবারের গ্লাসগোই ভরসা, তা না হলে প্যারিস চুক্তির মতো এটাও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। The first reckoning. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রোববার স্কটল্যান্ডের গ্লাসগোতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বহুল প্রতীক্ষিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের এবারের আসর COP26। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 1 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। পৃথিবীর তাপমাত্রা এবারই প্রথম প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়া সহ সমুদ্রপৃষ্ঠ 2021 সালে পৌঁছেছে নতুন উচ্চতায়। গ্রিনল্যান্ডের বরফ প্রান্তে তুষারপাতের বদলে হয়েছে বৃষ্টি। এমনকি উষ্ণতা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে মেরু অঞ্চল ও হিমবাহের বরফ। আর সে কারণেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও দ্রুত বাড়ছে। সম্প্রতি আবহাওয়ার ক্ষেত্রে এসব ঘটনা স্বাভাবিকতায় পরিণত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। 2021 সালের দ্য স্টেট অব দ্য ক্লাইমেট রিপোর্টে এসব তথ্য জানায় WMO। এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এবারের সম্মেলনের গুরুত্ব তুলে ধরে COP26 প্রেসিডেন্ট অলোক শর্মা বলেন, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি ব্যর্থ বিশ্ব, আর তাই জলবায়ুর পরিবর্তন আমাদেরকে লাল সতর্কবার্তা দিচ্ছে। তিনি আরও জানান, জলবায়ুর পরিবর্তন রুখতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এবারের সম্মেলনে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে। এদিকে জলবায়ু সম্মেলন ঘিরে প্রতি বছরের মতো এবারও হাজারো পরিবেশ কর্মী জড়ো হয়েছেন গ্লাসগোতে। তাদের অভিযোগ, জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। আগামী 12 নভেম্বর শেষ হবে এবারের সম্মেলন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মানুষের ভেতরের ক্রোধ জেগে উঠলেই কেবল পরিবেশকে বাঁচানো সম্ভব বলে মনে করেন সুইডেনের জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গ। COP26কে সামনে রেখে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে জলবায়ু সম্মেলনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গ্লাসগোতে জড়ো হচ্ছেন হাজার হাজার পরিবেশ কর্মী। রোববার স্কটল্যান্ডের গ্লাসগোতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের এবারের আসর COP26। একই দিনে ইতালির রোমে পর্দা নামে G20 শীর্ষ সম্মেলনের। তবে G20 নেতাদের পক্ষ থেকে এবারের সম্মেলন সফল বলে দাবি করা হলেও পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের কাছ থেকে বাস্তব কোনো প্রতিশ্রুতি আসেনি বলে অভিযোগ পরিবেশবাদীদের। আর তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতাদের নীরব ভূমিকার প্রতিবাদে গ্লাসগোতে জড়ো হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী। আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গও। COP26 উপলক্ষে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে ক্রোধ তৈরি করতে পারলেই তাদেরকে পরিবেশ বাঁচানোর আন্দোলনে শামিল করা সম্ভব। I think as long as, of course,
কোনো কিছুর ক্ষতি না করে বিক্ষোভ চালিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনে মানুষ তখনই যোগ দিবে যখন তার ভেতরের ক্রোধ জেগে উঠবে। এর কারণে কত ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তা বুঝতে পারলে কেবল তারা এই আন্দোলনে যোগ দিবেন। এদিকে উদ্বোধনী দিনে জলবায়ু সম্মেলন ঘিরে গ্লাসগো জুড়ে অব্যাহত রয়েছে পরিবেশ কর্মীদের বিক্ষোভ। এতে যোগ দিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও এনজিও কর্মকর্তারাও। এ সময় তারা ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য দায়ী করে অবিলম্বে জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জলবায়ুর পরিবর্তন নিয়ে বিভিন্ন দেশের সরকারের প্রতিশ্রুতিগুলো আরো জোরালো হওয়া উচিত ছিল। প্রতি বছরই সম্মেলন হয়, কিন্তু এতে কোনো কার্যকর ফল হচ্ছে না। এছাড়াও হ্যালোউইন উপলক্ষে ভৌতিক পোশাকেও জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা ফুটিয়ে তোলার চেষ্টা করে বহু আন্দোলনকারী। এছাড়াও গ্লাসগোর বাইরেও স্কটল্যান্ডের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে পরিবেশবাদীদের আন্দোলন বিক্ষোভ। জিনিয়া শেখ, সময় সংবাদ। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে তিনি সম্মেলনে যোগ দেন। তার সঙ্গে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও যোগ দিয়েছেন। উদ্বোধনী পর্বে আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগে স্থানীয় সময় রোববার দুপুর ৩টার কিছু আগে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এদিকে জলবায়ু সম্মেলনের নির্ধারিত বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গ্লাসগো থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা ৪৮ দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১ ও ২ নভেম্বর জলবায়ু সম্মেলনের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকও অংশ নেবেন তিনি। জলবায়ু সম্মেলনে ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেওয়ার পরে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও পরদিন মঙ্গলবার জলবায়ু সম্মেলনের নির্ধারিত কর্মসূচি শেষে স্থানীয় সময় সন্ধ্যায় স্কটিশ পার্লামেন্টের স্পিকার অ্যালিসন জনস্টন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা। স্কটিশ পার্লামেন্টে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন এবং আমরা সবাই ভেরি মাচ ইন্টারেস্টেড স্কটল্যান্ড এবং বাংলাদেশের রিলেশনশিপটা যাতে আবার স্ট্রংলি বিল্ড হয়, এটা নিয়ে আমরা যে এখানের যে প্রত্যেকটা দলের লিডার এবং অপোজিশন লিডার সবাই এখানে থাকবেন। গ্লাসগোতে দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে ৩ নভেম্বর ৬ দিনের লন্ডন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি অংশ নেবেন আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নেত্রী যেই বিশ্বকে অবাক করে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন এবং চালু রেখেছেন, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু এই ক্যাম্পেইনটা শুরু করেছেন এবং বরেণ্য নেতৃবৃন্দ এটা গ্রহণ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত গরিব দেশ বিশ্বের যারা এটার জন্য দায়ী তাদেরকে যাতে এটা ক্ষতিপূরণ দেয় এজন্য উনি যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এবং উনি অনেকটা সফল হয়েছেন। আগামী ৯ নভেম্বর লন্ডন স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। দীর্ঘ ২ যুগ পর স্কটল্যান্ডে আসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে যাবেন এমনটা প্রত্যাশা সকলের। শোয়েব কবির, সময় সংবাদ, গ্লাসগো, স্কটল্যান্ড। জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ১০,০০০ কোটি মার্কিন ডলার অনুদান এবং ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পৃথিবীর ৭০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে G20 সম্মেলন। একই সঙ্গে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সময় থাকতেই কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বিশ্ব নেতারা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট।
শেষ দিনে বেশ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের প্রভাবশালী 20 দেশের জোট G20 এর এবারের শীর্ষ সম্মেলন। রোমে অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপনী দিনে স্বভাবতই প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তন ইস্যু। এতে চলতি বছরের মধ্যে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য আর্থিক সহায়তা বন্ধে একমত হন বিশ্ব নেতারা। এছাড়াও 2030 সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পাশাপাশি 2050 সালের মধ্যে তা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়েও অঙ্গীকার করেন G20 নেতারা। জলবায়ু পরিবর্তনের কারণে এরই মধ্যে পৃথিবীর ভয়াবহ ক্ষতি হয়েছে। এই বিপর্যয় এড়াতে আমাদের সবার ঐক্যবদ্ধ অঙ্গীকার প্রয়োজন। কোনো ধরনের অজুহাত দেখানোর এখানে কোনো সুযোগ নেই, আর এজন্যই আমাদেরকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির সভাপতিত্বে এবারের G20 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের সমাপনী দিনে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগিকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, সম্মেলন ফলপ্রসূ হয়েছে। এখানকার প্রাপ্তি গ্লাসগো সম্মেলনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। No one has anticipated that this year we'd be in a position, or even next year, that we're not going to use any more oil or gas, that we're not going to be engaged in any fossil fuels. এদিকে সমাপনী বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগিও এবারের সম্মেলন সফল হয়েছে বলে দাবি করেন। বৈশ্বিক ইস্যুতে বিশ্ব নেতারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণে সফল হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, সাবমেরিন চুক্তি নিয়ে মিথ্যাচার করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অভিযোগ ইমানুয়েল ম্যাক্রোর প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে সক্ষম নয় বলে বাতিল বললেন মরিসন। মহামারী করোনার কারণে দীর্ঘ 18 মাস পর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্তের হার কম এমন 63টি দেশ ও অঞ্চলের পর্যটকরা দেশটিতে প্রবেশ করতে পারছেন। তবে দেখাতে হচ্ছে 2 ডোজ টিকা নেওয়ার সনদ। তালিকায় নেই বাংলাদেশের নাম। সোমবার সকাল থেকেই ব্যাংককের বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। দীর্ঘ 18 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে থাইল্যান্ডে আসতে শুরু করেছেন তারা। এ সময় নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন পর্যটকরা। এই মুহূর্তে ইউরোপে অনেক শীত, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। দীর্ঘদিন পর বেড়াতে এসে ভালো লাগছে। পর্যটক আসতে শুরু করায় খুশি এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মত তাদের। হোটেলের সব প্রস্তুতি সম্পন্ন, কর্মচারী যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন। আশা করছি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে 63টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনকি থাকতে হবে না কোয়ারেন্টাইনে। তবে যারা আসবেন তাদের অবশ্যই করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। তালিকার বেশিরভাগই ইউরোপের দেশ। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান থাকলেও প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের নাম। পর্যটকদের কাছে ভ্রমণের তালিকায় পছন্দের শীর্ষে থাকে থাইল্যান্ড। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে দেশটিতে। কিন্তু মহামারী শুরুর পরেই 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে থাই সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে প্রায় 600 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। মিডিয়া বলে আসছিল অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। গত বছর করোনা মহামারী অস্ট্রেলিয়া মারাত্মক আকার ধারণ করলে মার্চের শেষ দিকে বহির্বিশ্বের সাথে অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ করে দেওয়া হয়। 590 দিন পর আজ 1 নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়া বর্ডার খুলে দেওয়া হচ্ছে। আপাতত সিডনি বিমানবন্দর থেকে করোনার 2টি ভ্যাকসিনই নিয়েছে এমন অস্ট্রেলিয়ার সিটিজেন ও স্থায়ী বাসিন্দারা কোনো রকমের পূর্ব অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবে। এমনকি যাত্রীদের যে কোনো সময় ফিরে এসে আগের মতো হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না, বরং তারা 1 সপ্তাহ নিজ বাসায় সেলফ আইসোলেশনে থাকবে। এতে আগের মতো দেশ ছাড়তে নাগরিকদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটি বিশাল অংশ পৃথিবীর অন্যান্য দেশে জন্মগ্রহণ করেছে, ফলে দীর্ঘদিন পর তারা প্রিয়জনের সাথে দেখা করতে যাওয়ার অনুমতি পাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদেরও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। যদিও ফ্লাইট স্বল্পতা ও আসন্ন বড়দিনের বাড়তি উৎসবের আমেজের কারণে অনেক বাংলাদেশি এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না। এই মুহূর্তে টিকিটের মূল্য আকাশচুম্বী। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারী বাংলাদেশিদের ভ্রমণের জন্য এখনো আগের মতোই শর্ত জারি আছে। তবে আগামী বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া প্রবেশের নিয়ম নীতি আরও শিথিল হবে বলে সরকার জানিয়েছে। ভিসা পদ্ধতি তুলনামূলক সহজ হওয়ায় আগামী বছর প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে পড়তে আসার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ানদের করোনার সাথে বসবাসের রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার যে সব অঙ্গরাজ্যে ৮০% বাসিন্দা করোনার দুটো ডোজই নিয়েছে, সেসব রাজ্য থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক যোগাযোগ খুলে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, তড়িঘড়ি করে বর্ডার খুলে দেয়া মূলত সরকারের নির্বাচন পূর্ববর্তী অতি সাহসী সিদ্ধান্ত। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে তিনি নিজেই করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোভিড শনাক্ত হলেও ৪২ বছর বয়সী সাকির অবস্থা গুরুতর নয়। আগামী ১০ দিন হোম কোয়ারেন্টাইন থেকে কোভিড টেস্টের পর ফলাফল নেগেটিভ এলে হোয়াইট হাউসের নিয়মিত কাজে যোগ দেবেন সাকি। এর আগে গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যদিও সে সময় মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাওয়া থেকে বিরত ছিলেন। এদিকে প্রেসিডেন্ট বাইডেনেরও শনিবার কোভিড পরীক্ষা করা হয়েছে, তবে তার নেগেটিভ এসেছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, জাপানের পার্লামেন্ট নির্বাচনে জয় পেল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। স্বস্তিতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, গতবারের চেয়ে কমেছে আসন। পশ্চিমবঙ্গ রাজ্যে ফের শিথিল হলো লকডাউন। প্রায় ৫ মাস পর লোকাল রেল চালু হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, ইমা, আপনাকে ধন্যবাদ। ইমা, যেমনটি বলছিলেন, একদিকে যখন আজকে থেকে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালা খুলে দেওয়া হচ্ছে, একই রকম ভাবে আপনাকে জানিয়ে রাখি যে চলতি মাসের ১৬ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ একই রকম ভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে যাচ্ছে। প্রায় ২০ মাস পর এই ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষাঙ্গন খুলে যাচ্ছে এবং সেটি কিন্তু স্বাভাবিকভাবেই অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুশির আমেজ বইছে। আপনি জানেন যে দীর্ঘ ২০ মাস ধরে ছাত্রছাত্রীদেরকে অনলাইনের ওপর নির্ভরশীল হতে হচ্ছিল এবং তাদের যে শিক্ষা জীবন, এই ২ বছর তাদের শিক্ষা জীবন থেকে যে স্কুলের যে জীবন, সেই স্কুলের জীবনটা কিন্তু নষ্ট হয়েছে কোভিডের কারণে। একই রকম ভাবে আপনি জানেন যে প্রতি মাসেই কোভিডের নিয়ম বিধি নিষেধ বিষয় আপডেট করা হয় মাসের শুরুর দিন থেকে। সে একই রকম ভাবে আজকে নভেম্বর মাসের ১লা দিন, আপনি জানেন যে গতকাল সকাল থেকেই লোকাল ট্রেন, যেটি ৫ মাস ধরে বন্ধ ছিল, সেই লোকাল ট্রেন খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে লাইফলাইন, পশ্চিমবঙ্গের লাইফলাইন শুধু নয়, ভারতের লাইফলাইন লোকাল ট্রেন, এবং কোটি কোটি মানুষ কলকাতায়, শুধুমাত্র রাজধানী কলকাতায় ৩ কোটি মানুষ তারা দিনে ২৪ ঘন্টায় দিনের বেলায় থাকেন এবং সন্ধ্যের পর প্রায় ১.৫ কোটি মানুষ শহরের বাইরে চলে যান এবং সেই ১.৫ কোটি মানুষের অধিকাংশই কিন্তু বাইরে চলে যান ট্রেনের মাধ্যমে। অর্থাৎ ট্রেনটা কিন্তু লাইফলাইন এবং সেটি ৫ মাস যাবৎ বন্ধ ছিল। আপনি জানেন যে করোনা শিথিল হওয়ার পরেও স্কুল, সরকারি যে প্রতিষ্ঠান সেগুলো খোলা ছিল, বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল এবং সেক্ষেত্রে কিন্তু জেলা শহর থেকে, গ্রাম থেকে সাধারণ মানুষ কর্মীদেরকে আসতে হয়েছে। তো সব মিলিয়ে ট্রেন বন্ধ থাকাতে সাধারণ মানুষের অনেক দুর্বিষহ জীবন তারা মুখোমুখি হয়েছেন এবং নিঃসন্দেহে গতকাল থেকে যখন ট্রেন শুরু হয়েছে এবং গতকাল রবিবার ছিল, সুতরাং সেই প্রভাবটা পড়েনি। আজকে যেমন কর্মদিবসের প্রথম দিন সোমবার, আজকে কিন্তু আমরা দেখা গেছে যে হামরি খেয়ে পড়ছেন যে ট্রেনের যাত্রীদের। সব মিলিয়ে করোনা পরিস্থিতির এই যে তৃতীয় ঢেউয়ের আসা যে সংকট, সেই সংকটের মুখে ট্রেন চলার বিষয় নিয়ে স্বাস্থ্য সংশ্লিষ্টরা সমালোচনা করলেও সাধারণ মানুষ কিন্তু এটাকে ইতিবাচক বলে মনে করছেন, কারণ সব যেহেতু খুলে যাচ্ছে, ট্রেন কেন খুলবে না? স্কুল খুলে যাচ্ছে এবং অন্যান্য ভাবে যে জনবহুল এলাকা, সিনেমা, জিম, এক্ষেত্রেও এবং বিয়ে বাড়ির ক্ষেত্রেও কিন্তু ৭০% উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে, কোভিড বিধি মানার মধ্য দিয়ে কিন্তু সাধারণ যে মানুষের যে জনসমাগম, সেগুলো কিন্তু নিশ্চিত করার
যে বিধান সেটি কিন্তু নতুন করে বলবৎ করা হয়েছে। সব মিলে বলা যায় করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে সরকার যে শিথিল করছে তাতে কিন্তু সাধারণ মানুষ ইতিবাচকভাবে মেনে নিয়েছে। নিমাই ছিল আমার কাছে দিল্লি সহ পশ্চিমবঙ্গের করোনা বিধির যে শিথিল হওয়ার যে তথ্য আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। ইমা, পশ্চিমবঙ্গ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। পারমাণবিক সাবমেরিন বিক্রি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সাবমেরিন চুক্তি নিয়ে এখনও টানাপোড়েন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গেলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যকার সাবমেরিন চুক্তিটি বাতিল হওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন ইমানুয়েল ম্যাক্রো। আমি অস্ট্রেলিয়াকে অনেক সম্মান করি। দেশটির জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফ্রান্সের। আমি শুধু এটাই বলতে চাই, দুপক্ষের মধ্যে সম্মান থাকলে তা রক্ষায় আচরণে সততা দেখাতে হবে। অকাস চুক্তিটি ফ্রান্সের জন্য ভালো হয়নি, পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতি বিশ্বাসযোগ্যতার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে যে সাবমেরিন দেওয়ার কথা তা বর্তমানে দেশটির প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে সমর্থ নয়, যার কারণে ফ্রান্স থেকে সাবমেরিন কেনার চুক্তি থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার ও চীনের প্রভাব মোকাবিলায় সম্প্রতি নতুন এক ত্রিদেশীয় জোট গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহের একটি চুক্তিও করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই চুক্তির কারণে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় ফ্রান্সকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দল লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি। স্থানীয় সময় রোববার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে 465 আসনের নির্বাচনে 261 আসনে জয় পায় দলটি। ফলে শরিক দল কোমেইটোকে ছাড়াই একক সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখল এলডিপি। আগামী বছর জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনের আগে এ জয় কিশিদাকে অন্য দলগুলো থেকে এক ধাপ এগিয়ে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে চলতি মাসের শুরুর দিকে জাপানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পরপরই নির্বাচনের ডাক দেন কিশিদা। ইরানে চলতি সপ্তাহে অন্তত 1000-এর বেশি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা দফতর। এক শীর্ষ কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাইবার আক্রমণের কারণে ইরানের গ্যাস স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। একই সঙ্গে দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিষয়ও এর পেছনে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। গত বছর থেকে ইরানে বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে ইরানি কর্মকর্তারা। তবে ইরানের এমন অভিযোগের বিরুদ্ধে পাল্টা কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা। সুইডেনে বাংলাদেশের সংগঠন SMS এর উদ্যোগে প্রথমবারের মতো শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশি নানা খাবার, শীতকালীন বাহারি স্বাদের পিঠা আর সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে দেশীয় উৎসব আয়োজন থেকে বঞ্চিত ছিলেন সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে বিধিনিষেধের শিথিলতা আসার পর থেকে প্রতিনিয়তই বাংলাদেশিদের উদ্যোগে নানা ধরনের উৎসব আয়োজন চলছে দেশটিতে। বাংলাদেশিদের পরিচালিত সংগঠন SMS এর উদ্যোগে সম্প্রতি দেশীয় শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি পিঠা, বাহারি খাবার, বাংলাদেশি কাপড়ের স্টল, বিভিন্ন ধরনের বাংলা বই, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মেলা ছিল উৎসব মুখর। বাংলাদেশের মতোই কনকনে শীতে দেশীয় নানা পিঠার স্বাদ নিতে পেরে খুশি মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরাও। ব্যস্ততার মধ্যে এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন ভালো লাগছে। অনেক
অনেক বাঙালি আসছে। আসলে কালচারাল প্রোগ্রাম তো স্টকহোমে দেখা যায় না, তো এই জন্য ঘুরতে আসা, ভালো লাগতেছে দেখে। এই স্টলটা আমার লাইফের প্রথম যা আমি করতে পেরেছি, এর জন্য আমি খুবই আনন্দিত। আর সেলও খুব ভালো হয়েছে, এই জন্য আমি অনেক খুশি। আমরা যা আশা করেছিলাম তার চেয়েও বেশি আমরা সাড়া পেয়েছি। এখানে খাবারের স্টল আছে, এখানে বইয়ের স্টল আছে, তারপরে কাপড় চোপড়ের স্টল আছে, একটা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী। প্রথমবারের মতো এই ধরনের দেশীয় শীতকালীন মেলার আয়োজন করতে পেরে সন্তুষ্ট আয়োজকরাও। পরিস্থিতি অনুকূলে থাকলে এখন থেকে প্রতি বছরই এই মেলা আয়োজনের কথাও জানান তারা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। স্কটল্যান্ডে COP26 সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেবেন ভাষণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষায় এবারই শেষ ভরসা, বললেন বরিস জনসন। এবং দীর্ঘ 18 মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থাইল্যান্ড। থাকতে হবে টিকার সনদ। তালিকায় নেই বাংলাদেশ। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার অস্ট্রেলিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।